আমরা শিক্ষার উপরে বিশেষ কাজ করছি। দেখুন আপনারা কি মনে করেন আমি জানি না, বাট আমরা বা আমাদের সংস্থার যত কমিটি মেম্বার বা যত বুদ্ধিজীবী লোকেরা মনে করছে যে আমাদের ভারতবর্ষে যে এখন শিক্ষার যে সিস্টেমটা একেবারে ওয়াস্ট, একেবারে বাজে আমরা ফিল করি, রাইট? কেন? আর হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে, কি করে আপনি বলে দিলেন এই শিক্ষাই তো আপনি নিয়ে এখানে এসেছেন, কিন্তু যেই জায়গা পৌঁছানোর কথা সেই জায়গা আমরা পৌঁছাতে পারছি না। আমাদের ভারতবর্ষে এখন যে শিক্ষার সিস্টেমটা রয়েছে সেটা কি জানেন? পড়াশোনা করে তুমি একটা চাকর হও। কি হও? চাকর। সে একটু বেশি পড়াশোনা করে নিলে আমেরিকা গিয়ে আইআইটি করে আমেরিকা গিয়ে চাকরি করে, ঠিক? একটু কম পড়াশোনা করলে ইন্ডিয়াতে কর্পোরেট বড় বড় কোম্পানি গিয়ে চাকর হবে। একদম কম পড়াশোনা করলে সে তুমি গিয়ে গালফ কান্ট্রিতে গিয়ে চাকর হয়ে গেল। মানে কোনো ক্রিয়েটিভ আইডিয়া বার করার আমরা কিন্তু ক্ষমতা নেই, কারণ আমাদের পড়াশোনাটাও এরকম করানো হয়, ভালো করে পড়াশোনা কর চাকরি পাবি, ভালো করে পড়াশোনা কর তুই বিজ্ঞানী হবি, এটাকে বলে না। হ্যাঁ, এই কলেজে পড়, এই কলেজ থেকে ছেলেরা খুব চাকরি পায়। হ্যাঁ, এই এমবিএ কলেজে এত প্লেসমেন্ট দেয়। মানে চাকর বানাবার যে সিস্টেমটা এখন হয়ে গেছে সিস্টেম, এডুকেশন সিস্টেম, আর আমরাও কিন্তু ওর মধ্যেই ফুললি ইনভলভ। আর আমাদের এডুকেশন সিস্টেমটা মানে আমরা বলি কি जो शिक्षा है रीढ़ का हड्डी है, মানে স্পাইনাল কর্ড किसी भी देश का কোন দেশে, আর এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে। আর ভেঙে দেওয়ার মধ্যে তো অনেকজন ভেঙেছে, কিন্তু তার মেন যে কালপ্রিট হচ্ছে তার নাম ছিল একটা ব্রিটিশার, তার নাম হচ্ছে ম্যাককলে। যে মেন সে এমপি ছিল ব্রিটিশে, সে ইন্ডিয়াতে এসেছিল সার্ভে করতে কি ইন্ডিয়ানরা এত এডুকেটেড কেন, ভারতবর্ষের জিডিপি এত হাই কেন। ওরা এটাই খুঁজে পেল ভারতবর্ষের লোকের শিক্ষার পদ্ধতিটা ওয়ার্ল্ডের সেরা, কেন কি এরা প্র্যাকটিক্যালটা 80% করে আর থিওরিটিক্যালটা 20%। আর এখন যে শিক্ষার পদ্ধতি 90% থিওরিটিক্যাল আর 10% প্র্যাকটিক্যাল, তাও প্র্যাকটিক্যালটা নামের খাতিরে, রাইট? তো আমাদের বেসিক কি, আমরা তো দেখবেন পড়াশোনা করে একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল একজন ইঞ্জিনিয়ার বিটেক, অটোমোবাইল ইঞ্জিনিয়ার একজন বিটেক এখানে দাঁড় করে দিন, আর একটা অশিক্ষিত গাড়ির মিস্ত্রি গ্যারেজে রেখে দিন, ওর থেকে 100 গুণ বেশি মিস্ত্রিটা জানে। কেন কি? এ শুধু কাগজ পড়েছে, এই প্র্যাকটিক্যাল। কিন্তু আমাদের দেশের পদ্ধতি কি ছিল? গুরুকুল সিস্টেম ছিল। তখন কি সিস্টেম ছিল? যে কোনো ছেলে সে গ্রাজুয়েশন করুক যাই করুক না কেন, সে চাষের নলেজ সবার হতে হবে, যে আলু কখন চাষ হয়, সরষে কখন চাষ হয়, সবাইকে চাষ তো জানতেই হবে, এটা কমন। আর এখনকার বাচ্চাদের স্কুলে যে জিজ্ঞেস করুন ধান গাছ কোথায়, বলবে হ্যাঁ অ্যাপেলের মতন ধান হয়। হ্যাঁ, আমি গ্যারান্টি করে বলছি অনেক ইংলিশ মিডিয়াম ছেলেরা এখনো গিয়ে দেখে নিন, জিজ্ঞাসা করবেন কি ধান গাছ কোথায় হয়, এখনো কনফিউজড, শুধু ওই প্যাকেটে খেয়েছে সবকিছু, প্যাকেটে, ওটা জানেও না কোথায় হয়, কোন সিজনে কোন হয় এটাও জানে না, আলু মাটিতে হয় না অ্যাপেলের মতো হয় এটাও জানে না। আমি প্র্যাকটিক্যালি আমি যেহেতু রিয়েল এডুকেশন লাইফ আমি স্কুলে গিয়ে স্টুডেন্টদের ট্রেনিং করাই, আমি প্র্যাকটিক্যালি দেখেছি ভালো ভালো ছেলেদের কনফিউজ আছে, তারা জানেই না কখন কোন সিজনে কি হয়। হ্যাঁ, তো তখন আমাদের সিস্টেম কি ছিল, এখনকার বাচ্চারা আপনি গ্রাজুয়েট করে দিলেন, আপনার বাচ্চা আপনার হবে কিনা গ্যারান্টি নেই। সে আপনাকে 2-4টে ইংরেজি কথা বলতে শুরু করবে, সে নিজেকে মনে করবে সে লর্ড ডালহৌসি, লর্ড কার্জন হয়ে গেল। হ্যাঁ, মানে দুঃখের বিষয় কি জানেন, আমাদের দেশে কেউ যদি ইংরেজি বেশি কথা বলে, আমরা কিন্তু ইংরেজির উপরে এডুকেশনটাকে মেপে ফেলি। এই যে বোকা আমরা বুঝতে পারি না, একটা লোক যদি বাংলা মিডিয়ামে এমএ পড়া আছে আর একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা 9 ক্লাসে ইংলিশে যখন কথা বলতে শুরু করবে, আমরা ফিল করি
ও সংস্কার নেই কিন্তু মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, হ্যাঁ, কিভাবে খেতে বসে কিভাবে বসে খেতে হয় এটা কিছু জানে না। আরে দাদা, ইংল্যান্ডে তো ভিখারিরাও ইংরেজি কথা বলে। বাট হাউ ফুলিশ উই আর, আমরা এতই বোকা কি আমরা দুটো কথা ইংরেজিতে বলে দিলেই আমরা ভাবি বাবা বিশাল শিক্ষিত। তো শিক্ষাটা আমরা কিন্তু এখন মেজারমেন্টই জানি না শিক্ষা কাকে বলা হয়। আরে আজকে ডেটে যে স্কুলে পড়াশোনা করা হচ্ছে, they are not educating your people, educating your child, just they are literate, ওরা লিটারেট করছে, উঁচু লেভেলে লিটারেট করছে, শিক্ষিত করছে না। শিক্ষা তো বিশাল ব্যাপার হয়ে গেল। শিক্ষা কোনো সাধারণ ব্যাপার না। 8 পাস লোকও শিক্ষিত হতে পারে, আর মাস্টার ডিগ্রি পাসও অশিক্ষিত হতে পারে। হ্যাঁ, কথাই বলতে জানে না। আপনার সাথে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় সে জানে না। সে আপনি কখনো শিক্ষিত হবেন? ওর সার্টিফিকেটটা কি শিক্ষিত? দুঃখের বিষয়, আমরা সার্টিফিকেট দিয়েই কিন্তু মেজারমেন্ট করি শিক্ষা। দ্যাট ইজ 100% ভুল। এই ভুলের কারণেই কিন্তু সবকিছু কিন্তু ডিস্টার্ব চলছে। তো আমাদের এখন যে হেল্প ইন্ডিয়ার যে মিশনটাই হচ্ছে দ্য রিয়েল এডুকেশন অফ লাইফ। আসল শিক্ষাটা কি? আমরা বলি বাংলা মিডিয়ামে পড়ুন, ভালোভাবে পড়ুন, হিন্দি মিডিয়ামে পড়ুন, ভালোভাবে পড়ুন, শিক্ষিত হন। শিক্ষার জন্য 8খানা প্যারামিটার দরকার। ওই 8খানা প্যারামিটারটা কমপ্লিট করুন। ওই 8খানা প্যারামিটার উপর আমাদের ট্রেনিং হয়। আর স্কুল এখন কি করায়? 8খানার মধ্যে শুধু একটা করে কি, ভালো করে ছেলে ও লিখতে পারবে, পড়তে পারবে, আন্ডারস্ট্যান্ডিং তো বাদ দিন, ও তো অনেক দূরের কথা হয়ে গেল। কিন্তু শিক্ষার উপর হয়েছে হাউ টু কমিউনিকেট উইথ ইউর পিপল, কিভাবে কথা বলতে হয়। শিক্ষা মানে হয় কিভাবে নিজের স্বাস্থ্যকে ঠিক করে রাখতে হয়। শিক্ষা মানে হয় কিভাবে তোমার বৃদ্ধ মা বাবাকে রেসপেক্ট দিয়ে ওকে মানে লালন পালন করতে পারবে। শিক্ষা মানে এটা নয় কি বিয়ে করে বেরিয়ে গেল মা বাবা মরে যাচ্ছে। হ্যাঁ, তো দ্য রিয়েল এডুকেশন অফ লাইফ যখন আমাদের এনসিয়েন্ট যে গুরুকুল সিস্টেমে ছিল, সেই শিক্ষা পদ্ধতিটা আমরা কিন্তু প্রত্যেকটা স্কুলে কলেজে গিয়ে দিচ্ছি। দ্য রিয়েল এডুকেশন অফ লাইফ। আমাদের শিক্ষার ট্রেনিং এর মধ্যে স্বামী বিবেকানন্দের ট্রেনিং থাকে, গৌতম বুদ্ধের ট্রেনিং থাকে, আর ভারতবর্ষে 51টা মহাপুরুষ তাদের নলেজ থাকে। আপনারা আমাদের রাষ্ট্রপতি আব্দুল কালামের নাম জানেন? মোস্ট রেসপেক্টেড পারসন, স্যালুট করি আমরা। হ্যাঁ, উনি যখন পড়াশোনা করতেন ক্লাস 10 অবধি কিন্তু ওনার পায়ে চটি ছিল না। আপনারা কি জানেন? খালি পায়ে স্কুলে যেতেন। আমাদের গর্ব। পয়সা ছিল না বই কেনা, সেই লোক নিউজ পেপার বিক্রি করে ঘরে ঘরে দিয়ে সেই পয়সা দিয়ে খাতা পেন কিনতো। দেখুন, বড় হওয়ার জন্য এই ল্যাপটপ হতে হবে, কম্পিউটার হতে হবে, আমার বাবার ডক্টর হতে হবে দরকার নেই। আসল শিক্ষাটা দরকার, তার জন্য পয়সা লাগে না। আর এই 8খানা যে দরকার না, ওর মধ্যে এই 7খানার জন্য কোনো পয়সা লাগে না। সেই যেটার জন্য পয়সা লাগে না সেই ট্রেনিংটা কিন্তু আমাদের মডার্নাইজ ওয়েতে, আধুনিক যুগ অনুযায়ী আমাদের সংস্থা কিন্তু রিপিটেডলি অল ইন্ডিয়াতে দিয়ে যাচ্ছে। আর এটাই কারণ এখন পর্যন্ত আমাদের সংস্থা থেকে 10টা ছেলে জয়পুর থেকে ওভারঅল 100 বাচ্চাদেরকে আমরা ওয়ার্ল্ড রেকর্ড খেতাব করেছি এডুকেশন। আমাদেরও ভালো লাগে কি আমাদের, আর নিজে গর্ব করি কি আমাদের 300 বছর আগে আমাদের দেশ কি সুন্দর এডুকেশন প্যাটার্ন ছিল। সেই রিয়েল এডুকেশন লাইফে তাকে আমরা ডিজিটাল ওয়েতে, ডিজিটাল এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে, তো আমরা এমন একটা সিস্টেম শিক্ষার পদ্ধতি এনেছি যে আমাদের দেশে, আমাদের বেঙ্গলে পুরুলিয়াতে একটা গ্রামে মাটির ঘরে খড়ের নিচে একটা চাষির ছেলে যেই পড়াশোনাটা বসে করবে, মুম্বাইতে একটা আইএস অফিসারের ছেলে একই পড়াশোনা একই করবে। সেই জায়গা, সেই প্ল্যাটফর্ম নিয়ে আমরা পুরো ভারতবর্ষে এগোচ্ছি। দ্যাটস ওয়াই উই আর গেটিং সাপোর্ট ফ্রম
all the bureaucrats and minister and all. আর আমরা শুধু বলছি না, অলরেডি করে যাচ্ছি প্র্যাকটিক্যালি। ক্লাস 1 to 10 কারোর বাচ্চা টিউশনি খুঁজতে হবে না। এবার ধরুন পুরুলিয়াতে বা বাঁকুড়াতে, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো জেলা কোনো ডিস্ট্রিক্ট কোনো গ্রাম বাকি নেই করা হয়নি। হয়তো আপনি কোন জেলার বাড়ি থেকে? দক্ষিণ 24 পরগনা। তো প্রত্যেক 7 কিলোমিটার অন্তর অন্তর বাংলা ভাষা চেঞ্জ হয়ে যায়, আঞ্চলিক ভাষা কোনটা চেঞ্জ হয়, আঞ্চলিক ভাষা। আর আপনি হয়তো 24 পরগনার বাংলা ভাষা বলবেন, আমি বর্ধমানে গেলে বর্ধমানে বলি, মিদনাপুরে গেলে মিদনাপুরে বলি, বাঁকুড়া গেলে বাঁকুড়া বলি, এই বাংলাটাই কিন্তু সেম বাংলা, টোনটা সব জায়গায় চেঞ্জ, সব জায়গায় ডিফারেন্ট। আর শুধু বাংলাই নয়, যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এভরি 7 কিলোমিটার কিন্তু টোনটা চেঞ্জ হতে থাকে। যেহেতু আমি চারিদিকে ঘুরে বেড়াই, আমি জানি কোন জায়গায় কি ব্যাপার। আমি প্র্যাকটিক্যালি ফিল করেছি বাঁকুড়াতে গিয়ে এক একটা এমন ট্যালেন্টেড ছেলে, মানে হাইলি ট্যালেন্টেড, মানে ওকে আমি কথা বললে মনে হবে কি উপরওয়ালা কি মানে কম্পিউটার বানিয়েছে, কিন্তু তার একটা খাতার কেনা জায়গা। আমরা কিন্তু হেল্প ইন্ডিয়ানদের অনেক প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিং গুলো বলবো। আমাদের সঙ্গে এমন একটা প্ল্যানিং আছে কি কারোর ছেলে মেয়ে পড়তে চাইছে হাইয়ার এডুকেশন, পয়সার অভাবে তার কিন্তু পড়াশোনা আটকাবে না, সেই জায়গাটা হচ্ছে হেল্প ইন্ডিয়া। পয়সার অভাবে তার এডুকেশন। ক্লাস 1 to 10 অলরেডি আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এডুকেশন প্যাটার্ন অনলাইনে আমরা এনে দিয়েছি। শুধু আনি না, কিভাবে ট্রেনিংও করাচ্ছি, কিভাবে তোমাকে পড়তে হবে, রাইট? আমরা সবাই বলি বাড়িতে কি গার্জেন গ্রামে গঞ্জে গিয়ে কি আপনার বাড়িতে কি শখ আছে, বলে ফ্রিজ কিনবো আর টিভি কিনবো, আমরা কিনতে হবে না। বাচ্চার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবে, টিভি ফ্রিজ পরে কিনবে, দরকার নেই। এই অ্যান্ড্রয়েড ফোন করা মানে তোমার বাচ্চাটা দিল্লি আর মুম্বাইয়ে বসে রয়েছে, এটাই ভাববে। তো আমরা কিন্তু খুব স্পেশালি বাচ্চাদেরকে এই এডুকেশন উপরে কাজ করছি বিশাল। আর নেশা 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 কারা করে, মানে নেশা তো যা অনেকজনই করে, কি নেশার শুরুয়াতটা কোথায়, ওয়ে স্টার্টিং কোথা হয় নেশাটা? স্কুল কলেজে হয়তো। আর বয়স্ক মানুষকে যদি বলেন দাদা অনেক কিন্তু আপনি স্মোক করছেন, ছেড়ে দিন, হয়তো 2-4 দিন সিঙ্গির কথা শুনে এই সিঙ্গি বলছে ছেড়ে দাও, আচ্ছা এটা সত্যি শরীরের জন্য ঠিক না, খাবো না। 3-4 দিন পর সিঙ্গিকে তো বাদ দিন, নিজের ওয়াইফের কথা শুনবে না, ছাড়া তো দাও তারপর, তাই তো? মানে নেশা এডিক্টেড। আমাদের সংস্থা এমন একটা জিনিস এনেছে, যারা এডিক্টেড মানে পারছে না, ছাড়তে পারছে না, একটা ড্রপ আছে, খুব সস্তা, আমাদের কোনো ইনকামে আমাদের মেইনটেইন না, আমাদের মানুষের ভালো যেন হয়, একটা লিকুইড ড্রপ এনেছে, সেটা কিন্তু 100% আয়ুর্বেদিক, গাছ পাতা ফুল ফল দিয়ে বানানো, রস দিয়ে বানানো, ওর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু জীবের উপর হোমিওপ্যাথিকের মতো 4টে ড্রপ দিয়ে দিন। কটা? দাদা সে নেশা গুটকা হোক, সিগারেট হোক, মদ হোক, নেশা যদি থাকে ও দেখেই বলবে আমি খাবো না। তো নেশা মুক্তির উপরে আমরা জোরদার কাজ করছি। ইভেন অনেক জায়গায় আমরা মহিলাদের ওই নেশার বোতলটা ফ্রিতে দিচ্ছি, 100 করে প্রত্যেকটা শহরে দিচ্ছি ফ্রিতে। এবার আপনারা ভাববেন কি মহিলাকে কেন দিচ্ছেন? পুরুষরা তো নেশা করে, আর পুরুষরা নেশা করে ওকে দিলে আলমারিতে রেখে দেবে, কোথায় রাখবে? আলমারিতে রাখবে। এই পুরুষ যখন নেশা করে ব্যাড এফেক্টটা মানে মানে দরদটা সেই বোঝে, কি কষ্ট করে রোজগার করছে আর নষ্ট করে দিচ্ছে, প্লাস ফ্যামিলিও ডিস্টার্ব হচ্ছে। তো আমরা কিন্তু নেক্সট মিটিং করব, আমি যাচ্ছি জয়পুর থেকে, যখন ফিরে আসবো 100 আনবো, 100 মহিলাকে গিফট দেবো। আর আমাদের সংস্থা বলে দিয়েছে 100 মহিলা যাদের বাড়িতে এডিক্টেড কেউ লোক আছে তাকে গিফট দেওয়া হবে, রাইট? অলরেডি অনেক শহরে আমরা দিয়েও এসেছি। তো এই প্রজেক্টটা কেমন লাগলো নেশা মুক্তি? এবার এর থেকে আরো ভালো আপনার শুনে লাগবে। কিছুক্ষণ আগে আপনারা কি বললেন, নেশার শুরুয়াত কোথা হয়, জন্মটা?
স্কুল কলেজে। আমরা তো তাকে দিচ্ছি যখন নেশা অ্যাডিক্টেড হয়ে যায়। আর সব মানুষই জানে যে এটা খারাপ, তবুও করছে, উপায় নেই, কেন অ্যাডিক্টেড হয়ে গেছে। তার জন্য আমরা উপায় করে দিচ্ছি হেল্প ইন্ডিয়া। আচ্ছা, এই প্রোডাক্ট কিন্তু আয়ুষ মন্ত্রালয়, মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে অ্যাপ্রুভাল আনা হয়, ওই ওর মধ্যে লোক মানে স্টাম্প মারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর আমরা ওটা পেটেন্ট করে নিচ্ছি, অন্য কেউ দেবো না। হ্যাঁ, ইন্টারেস্টিং ফ্যাক্ট, স্কুলে বললাম না স্কুলে। আচ্ছা, স্কুলের সম্বন্ধে বলি, আমি দি এডুকেশনিস্ট, স্কুলে কলেজে ভারতবর্ষের চারিদিকে গিয়ে আমি লেকচার দিই, ট্রেনিং দিই বাচ্চাদের। মানে আমার ওটা আলাদা প্রফেশন, ট্রেনিং বাচ্চাদের এডুকেশন। আপনারা স্কুলের সম্বন্ধে একটা কথা বলি, ভালো করে শুনবেন। আমি স্কুলে গিয়ে কলেজে গিয়ে ট্রেনিং করাই। গোরখপুর নাম শুনেছেন আপনারা? ইউপিতে 2000 বাচ্চাদেরকে আমি ট্রেনিং করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে, 2000 বাচ্চাদের। আর সবাই শপথ নিয়েছে, কসম খেয়েছে যে আমরা জীবনে কখনো নেশা করব না, আর কাউকে নেশা করার জন্য প্রেরিত করব না। 2000 ছেড়ে দিন, যদি 500 বাচ্চাও আজীবন কালের জন্য যদি নেশা না করে, তাহলে মিটিংটা সাফল্য হলো। এবার প্রসেসটা বলি, স্কুলে কেন আমরা স্কুলে কেন অ্যাটাক দিচ্ছি। আচ্ছা, আপনারা হয়তো জানেন মাটির যে হাড়ি হয় না, মাটির হাড়ি বলে না, কলস বলে, কি বলে, হাড়ি। মাটির হাড়ি কিসের উপরে তৈরি হয়? চাকের উপরে। এটা গোল পাথরের চাক হয়, হয়তো আপনারা দেখেছেন, কুমোর গুলো করে চাক দেখেছেন আপনারা। দেখবেন চাকটা না ঘুরতে থাকে, এই চাক ঘোরা, আর ওর উপরে কি দেওয়া হয়? কাঁচা মাটির ঢেলা, তাই তো? এই যে চাকটা ঘোরা, তাকেই বলা হয় এডুকেশন লাইফ। কি বলা হয়? এডুকেশন লাইফ। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 বাচ্চার এডুকেশন হচ্ছে। আর এই কাঁচা মাটির ঢেলাটা হচ্ছে স্টুডেন্ট। কে? স্টুডেন্ট। আর বাঁ হাত হচ্ছে টিচার, আর ডান হাত হচ্ছে গার্জিয়ান। এই দুটোর সাপোর্টে কিন্তু আস্তে আস্তে ওই হাড়িটা তৈরি হচ্ছে। এবার হাড়িটা তৈরি হয়ে গেল, তো তখন কি হবে? চাকাটা ঘুরতেই থাকবে না, থামানো হবে। থামানো হবে, তার মানে এডুকেশন লাইফ কমপ্লিট। সে বিএসসি হোক, বিকম হোক, কমপ্লিট। এবার ওকে তুলে কোথায় রাখানো হয়? কোথায় দেওয়া হয়? আগুনে। কোথায় লাগানো হয়? আগুনকে বলা হয় কর্মক্ষেত্র। এখন আমরা কিন্তু আগুনে রয়েছি, কর্মক্ষেত্র মানে যেখানে রোজগারের জন্য আপনি মানুষ ছুটছে। আচ্ছা, আপনাদের কি আমি বোঝাতে পারছি? ওকে, মানে দেখছি অনেকজনের চেহারা সিরিয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিরিয়াস হবেন না, সিনসিয়ার হয়ে যান। হ্যাঁ, কেন সিরিয়াস হবে না বলুন তো? সিরিয়াস লোক কোথায় পাওয়া যায়? হসপিটালে। হসপিটালে আর তো সিনসিয়ার লোক। তো হ্যাঁ, কি বলছিলাম? মানে এই কর্মক্ষেত্রে আমরা এই আগুনে তাকে দেওয়া হয় কর্মক্ষেত্রে। যখন আগুনে পেকে যায়, কালারটা কি সেম থাকে না, চেঞ্জ হয়ে যায়, লাল হয়ে যায়। এবার লাল হয়ে যায়, ধরুন আমি এখানে টেবিলের উপরে রাখলাম। এবার হঠাৎ আমার মনে হলো এই যে ডিজাইনটা না, এই যে ডিজাইনটা, এইটা এইরকম না, এইরকম থাকলে আরো সুন্দর হতো। এবার যদি আমার মনে ফিল হচ্ছে এই ডিজাইনটা একটু এইরকম হলে আরো ভালো হতো, আমি কি চেষ্টাও করলে কি ডিজাইনটা চেঞ্জ করতে পারবো? না, পারবো না, ভেঙে যাবে। যদি পারার চেষ্টা করব তাহলে কি হবে? ভেঙে যাবে, মানে মন ভেঙে যাবে। এবার গার্জিয়ান, বাচ্চারাও কিন্তু ওই রকমই। যখন কাঁচা অবস্থাতে চাকাটা ঘুরছিল, তখন যদি গার্জিয়ান বা টিচার যদি ওর মাথার মধ্যে পুট করে দিত নেশা করলে এই তোর ক্ষতি হবে, তাহলে পেকে যখন বেরোতো সে কি নেশা করতো? আর যখন পেকে বেরিয়ে গেল, এখন বলছে দেখ মুখার্জি ছেলে কিছু করে না, তুই দেখ ওর সাথে পড়াশোনা করে এত নেশা করছিস। ওই বাচ্চাটাকে আসলে ওরই দোষ কি পুরো? ওকে দোষ দিতে পারবেন আপনি? এই ঘোষ বাবু ছেলে ডাক্তার হয়ে গেল, তুই পড়াশোনা করে দেখ বেকার ঘুরছিস। আরে ওরই দোষ। যখন ও চাকাটা ঘুরছিল, তুমি কোথায় ছিলে? গার্জিয়ান আর টিচার এরকম হাত রেখে দিয়েছিল, অটোমেটিক হচ্ছে বাচ্চা। তাই হয়তো এখন এডুকেশন লাইফে আমরা টিউশনি ফিস দিয়ে দিই, ভাবি কি হয় তোর জন্য অনেক কিছু করলাম। এই কি করলেন আপনি? টাকা দেওয়াটাই নট ফুল রেসপন্সিবিলিটি।
আসলে জীবনের শিক্ষাটার যে পুরো দরকার সেটা আপনাকে দিতে হবে কে যে হাতে রেখে দিলেও নিজের মতন বেরিয়ে যাবে একটা এরকম হাড়ি হয়ে যাবে নিজের মতন আপনার ওর মতন হবে আপনার চয়েসে হবে কি তাহলে কেন বাচ্চাদেরকে আমরা দোষ দিই তুই নেশা করছিস তুই বিড়ি খাচ্ছিস এইদিকে ঘুরে বেড়াচ্ছিস আড্ডা মারছিস ওর দোষ না যখন চাকা ঘুরছিল তখন আঙুলটা আপনার হাতে ছিল এখন তো আপনার আঙুল নেই হাতে ও বেরিয়ে গেল পাকা হয়ে গেল আর পাকা হয়ে গেলে চেষ্টা করলে ভেঙে যাবে মানে মন ব্রেক হয়ে যাবে মানে রিলেশন বাবা মার সাথে কাট হয়ে যাবে দোষ দিয়ে লাভ নেই রাইট তার মানে কি বোঝা গেল রাইট টাইমে রাইট কাজ তাহলে যে নেশা করতে হবে খারাপ জিনিস নেশাটা কখন বোঝানো উচিত স্কুল লাইফে কলেজ লাইফে তা আমাদের উদ্দেশ্য যে স্কুল লাইফে কলেজ লাইফে গিয়ে ট্রেনিংটা করাই আমরা হেল্প ইন্ডিয়ানরা ঠিক করছি না ভুল একদম 100% ঠিক 100% ঠিক ইভেন মিটিং এ আমরা ডাকি পার্সোনালি একটা ধরুন एग्जांपल একটা ছেলেকে ডাকি বাবু এখানে এসো দাঁড় করাই আর আমরা বলি যে একটা হাত কত টাকায় দেবে একটা হাত কেটে দাও 10 লাখ টাকা দেবে বলে না স্যার দুটো হাত 20 লাখ টাকা দেবে বলে না স্যার বলে দুটো পা দেবে 50 লাখে না স্যার মানে গলা দেবে 1000 কোটি দেব বলে না স্যার টাকা নিয়ে কি করব মারাই গেলে টাকা নিয়ে কি করব তখন আমরা বোঝাই কি তোমার এই বডির দাম 1000 কোটি তো বলে হ্যাঁ স্যার তোমার বডির দাম কত 1000 কোটি এখন ফিল করলে আর এমনই এই বডিটা যেটা টাটার বিড়লার ক্ষমতা নেই নতুন কিনে নিয়ে আসা আছে কি তার মানে এর মূল্যের কোনো সীমা নেই মানে তবু আমরা বলি ধরো তুমি 1000 কোটি বললে তার মানে একটা আঙুলের দাম 10 লাখের উপরে তার মানে এই সোনা 10 লাখের মানে সোনার থেকেও কস্টলি তখন আমরা বোঝাই ব্যাগ দিয়ে বোঝাই তাদের বাচ্চাদের কি ভালো করে শুনবেন আমি কি বলছি এই বেচারা বডি দিন রাত কষ্ট করে পয়সা অর্জন করছে এই বেচারা বডি আর এরই খাটনির পয়সাটা দিয়ে তুমি যে বিষ কিনছো মদ সিগারেট গুটকা নেশা এই বেচারা খেটে তোমাকে পয়সা দিয়েছে আর এরই খাটনির তুমি পয়সা দিয়ে তুমি বিষ কিনে এবার একেই খাইয়ে তুমি বলছো আমি বুদ্ধিমান এটা কি আদৌ প্র্যাকটিক্যালি বুদ্ধিমান বলা যেতে পারে ইজ ইট পসিবল নিজেকে বলা আমি বুদ্ধিমান একদিকে তুমি বলছো এই 1000 কোটি দাম সেকেন্ড তুমি বলছো এটা টাকা বিড়লাও কিনতে পারবে না আর থার্ড এরই খাটনির পয়সাতে তুমি দিয়ে বিষ কিনে এটাই খাইয়ে নিজেকে চালাক মনে করছো কি রকম চালাক হয়ে গেল কি রকম বুদ্ধি হয়ে গেল নিজেকে এত ইন্টেলিজেন্ট কি করে ভাবছেন আপনি তার মানে কি বলা যায় ওকে বাংলা ভাষায় বোকা চালাক কি বলে বোকা চালাক তাই তো আর তারাই হাসে কালিদাসের উপরে কি কালিদাস যেই ডালে বসতেন সেই ডাল থেকে কাটতেন আরে গাধা উনি তো ডাল কাটতেন আর তুমি নিজেকেই কাটছো তো উনি যদি মূর্খ হন তুমি মহামূর্খ একটা বিজনা হোক খুব সুন্দর কথা বলেছে আমি আপনাদের কেয়ার থেকে কেন খুশি বলেন তো যে আপনাদেরকে আমি বাংলা বোঝাতে পারছি এটাই আমার তো নেশার উপরে আমরা এই এডুকেশনের প্ল্যাটফর্মে কেমন লাগলো এই প্রজেক্টটা এটা হচ্ছে সেকেন্ড এর মধ্যে অনেক কিছু রয়েছে আমি শর্টে বললাম না বিশাল এই একটা এডুকেশন বলতে গেলে 2 ঘন্টা ঠিক আছে সেকেন্ড আইডিয়োলজি হচ্ছে আমাদের প্রিভেন্টিভ হেলথ মানে সার্ভে বলছে রিসার্চ বলছে একটা মানুষ ওষুধ ছাড়া 100 বছর বাঁচতে পারে আর এখনকার ডেটে কি হয়েছে আমরা খাওয়া দাওয়া থেকে বেশি ওষুধই খাচ্ছি মানে যত টাকা খাওয়া দাওয়াতে না লাগে ওষুধে বেশি টাকা লাগছে রাইট
লাইফে যদি করতে পারে, সেই ছোট্ট ছোট্ট সাধারণ জিনিস, তার জন্য পয়সাও লাগে না। হ্যালো, তার জন্য যদি আপনি ওই সিক্রেটটা জানতে পারেন, আর এখন আপনার হয়তো বয়স 100 বছর ছেড়ে দিন, অনেকগুলো আমরা নষ্ট করে ফেলেছি বডিটাকে, যদি যতদিন বাঁচার কথা তার থেকে যদি এক্সট্রা 5-6 বছর যদি বেঁচে যায়, সেটা অ্যাচিভমেন্ট হবে না? তাও সুস্থভাবে বাঁচা, মানে মরে মরে বাঁচা না, হসপিটালে ডাক্তারখানা গিয়ে ওই বাচ্চাটাকে কোনো বাঁচা বলা হয়? হ্যাঁ, তা আমরা প্রিভেন্টিভ হেলথের উপরে দারুণ ট্রেনিং দিই, সেটা ফলে এটাই হয় কি লক্ষ লক্ষ মানুষ নিজেকে ফিল করতে পারছে কি ওষুধ ছাড়া আমি 100 বছর বাঁচতে পারবো। এমন আমাদের স্পেশালাইজড ট্রেনিং দেওয়া হয়েছে, ন্যাচারালি সিস্টেম, মানে সিস্টেমটাকে ফলো করে, মানে পৃথিবীটাকেই ফলো করে, নেচারটাকেই ফলো করে। এমন শুধু সাধারণ সাধারণ চেঞ্জেস, যেটা আমাদের 300 বছর 500 বছর আগে আমরা করতাম, আমাদের পূর্বজ করতো, কিন্তু আমরা ওই ইংরেজদের চক্করে এসে বেশি জ্ঞানী হয়ে নিজেকে নষ্ট করে ফেলেছি। ক্লিয়ার? তো প্রিভেন্টিভ হেলথের আপনারা উপরে আপনারা ট্রেনিং পাবেন সবাই, আর শুধু ট্রেনিংই পাবেন না, আপনারা গভর্নমেন্টের তরফ থেকে সার্টিফিকেটও পাবেন প্রিভেন্টিভ হেলথ কনসালটেন্ট। কিসের? মানে প্রত্যেকটা মানুষ এখানে যারা আপনারা বসে রয়েছে, সরকারের হিসাবে you will be called as a preventive health consultant of India. Hello, কার্ডে লিখতে পারেন আপনি preventive health consultant certified by government of India. এটাতে কি কি লাভ বলুন তো? প্রথম লাভ কি আপনি নিজের হেলথটাকে ঠিক করতে পারবেন যখন আপনি যে ট্রেনিংটা শিখে নিয়েছেন। দ্বিতীয়, আপনার পরিবারকে ঠিক করতে পারবেন। তৃতীয়, আপনি সমাজকেও ঠিক করতে পারবেন। আর মজার বিষয় জানেন, যদি শুধুমাত্র এই কাজটাই করতে পারেন, তা আমাদের দেশে, ভারতবর্ষে 1 লক্ষ কোটি টাকা আপনি সেভ করতে পারবেন। 1 লক্ষ, কেন বলেন তো? আমাদের দেশে, ভারতবর্ষে 1,25,000 কোটি হেলথ ডিপার্টমেন্টের উপরে খরচা হয়, হেলথে। আর সার্ভে বলছে আমাদের জনসংখ্যা 135 কোটি। এই 135 কোটির মধ্যে 100 কোটি মানুষ যারা অসুস্থ রয়েছে, এমন ভাবেই তারা অসুস্থ, আসলে তাদের অসুস্থ হওয়ার কথাই ছিল না। হ্যালো, কি ছিল না? অসুস্থ হওয়ার কথাই ছিল না। কিছু ভুল লাইফস্টাইল, কিছু ভুল সিস্টেম অনুযায়ী অসুস্থ হয়ে গেছে। হয় কথা, তার মানে ওই 100 কোটি মানুষ যারা হসপিটালে ঢোকেনি, কিন্তু হসপিটালে ঢুকবো বলে পাটা কখন আগে পিছনে পড়ছে, তখন পাটা আমরা ব্যাক করিয়ে দেব। এমন সিস্টেম আমাদের রয়েছে। এই প্রিভেন্টিভ হেলথ ট্রেনিংও দেব, সাথে সাথে আয়ুর্বেদিক রিসার্চ আপনাদের একটা প্রোডাক্টে দেব। হ্যালো, কি দেব? ওই প্রোডাক্টটা 2টো ফাইল রয়েছে, আর 4 মাস যায়। একজন খেলে কত মাস যায়? 4 মাস। ওর প্রোডাক্টের ফলাফল এটাই হচ্ছে, 4 মাসের পর আপনি নিজেকে মনে করবেন আমার বয়স যেন 10 বছর কমে গেছে। হ্যাঁ, কেন, কিভাবে বলেন তো? ওটা আয়ুর্বেদিক স্টেম সেল টেকনোলজি দিয়ে তৈরি। মানে বৃদ্ধ যখন মানুষ হয়, বৃদ্ধ হওয়াটা কেউ দুনিয়াতে আটকাতে পারে না, এটা উপরওয়ালা প্রাণী। কিন্তু বৃদ্ধ হওয়ার কারণটা কি? আমাদের যে বডিতে যে সেলগুলো রয়েছে, তার মরার স্পিডটা বেড়ে যায়। যত বয়স হয় মরার স্পিডটা বেড়ে যায়। কিসের মরার? সেলটা। আর ওই প্রোডাক্টটা কি করছে, ওই যে স্পিডটা, যে সেল মরার স্পিডটা 120 কিলোমিটার বেগে চলছে, ওটা কমিয়ে 20 কিলোমিটার বেগে করে দিচ্ছে। রাইট? তার মানে কি হচ্ছে, মানে সাধারণ পাতি ভাষায় আপনাদেরকে বলি, আমাদের সেল মরছে কম, স্পিডটা কম বলে আপনার বয়সটা। আর কিছু লোক খাচ্ছে, বলছে দাদা, আচ্ছা ওর মধ্যে একটা স্পেশালিটি কি আছে, 600 রোগকে প্রিভেন্ট করার ক্ষমতা ওর মধ্যে রয়েছে। 600 রোগ। রাইট? আচ্ছা, রোগ কি কোনো বাইরে থেকে আসে নাকি? না, আমরাই ভেজে ভেজে তৈরি করি, মশলা দিয়ে ভেজে বার করি। হ্যাঁ, নিজেরা তৈরি করি। তো ওই প্রোডাক্টের মধ্যে এমন পাওয়ার রয়েছে কি 600 রোগকে একা প্রোটেক্ট করতে পারে। এটাই প্রোডাক্ট আপনার রিসার্চ বেস পেয়ে যাচ্ছেন ফ্রিতে। তো প্রিভেন্টিভ হেলথ জানা গেল? ক্লিয়ার?
এবার আচ্ছা অনেক আমি কিন্তু শর্টেই যাবো, হ্যাঁ, কেন কি আপনারাও তো, কিন্তু অসুবিধা হবে না, 10 মিনিট পরে আপনাদেরকে একটু মাইন্ড ফ্রেশের জন্য চায়ের ব্যবস্থা হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না, একটু মাইন্ড ওকে হয়ে যাবে। হ্যাঁ, প্রিভেন্টিভ হেলথ, হ্যাঁ, আমাদের মাইন্ড এমনি ফ্রি আছে ওকে, চা পানিও ফ্রি আছে। আপনি এই করে দিয়েছেন, হ্যাঁ, আপনি আমাদের এই করে দিচ্ছেন মাইন্ড, আপনি মাইন্ড ফ্রি করে দিচ্ছেন। চা তো ফ্রি আছে। আচ্ছা, এখন খুব ইন্টারেস্টিং, মানে এতক্ষণ যত যা শুনেছেন আপনারা, এখন প্রজেক্টটা শোনার পর মনে হবে কি ভাগ্যিস আমাকে এখানে আপনাকে যে ডেকেছে আপনাকে থ্যাঙ্কস বলবেন, ভাগ্যিস আমাকে ডেকেছিল, এটা আপনি অবশ্যই বলবেন। আমার 100% বিলিভ এইটা জানার পর, এটা জানার পর সেটা হচ্ছে হেল্প। হেল্প আমাদের সংস্থা কি বলছে জানেন, খুব ইন্টারেস্টিং। এখন আমাদের সংস্থাতে এই হেল্পটা বোঝার জন্য এখানে বলি প্রায় 1.5 লক্ষ লোক রয়েছে। কত? 1.5 লক্ষ লোক রয়েছে এই লকডাউন পিরিয়ডে, নাহলে আর অনেক হয়ে যেত, প্রায় 1.5 লক্ষ। ধরুন এখানে 1.5 লক্ষ লোক, হ্যাঁ, আচ্ছা আমরা কি কাঠ দিয়ে তৈরি না লোহা দিয়ে তৈরি? আমরা তো হাড়ে মাসে তৈরি, হ্যাঁ, আমরা তো সুপারম্যান না, রোগ হতেই পারে, হ্যাঁ। এবার হেল্পটা কি ভালো করে শুনবেন। ধরুন দাদা আপনার নাম কি? সুদীপ দাস। সুদীপ দাস। ধরুন সুদীপ দা, সুদীপ দা কোনো অসুখ হয়ে গেল, রাইট, মেডিকেল এমার্জেন্সি, এই 1.5 লক্ষের মধ্যে এর মধ্যে সুদীপ দা রয়েছেন, ইনার কি হলো, কোনো মেডিকেল এমার্জেন্সি হয়ে গেল, আপনার টেনশন নেই। এই 1.5 লক্ষ মানুষ যদি এর মধ্যে থেকে